24শে জুন 2022 উত্তরপ্রদেশের আগ্রা জেলার ওমসি প্লাটিনাম সোসাইটিতে একজন সিকিউরিটি গার্ড অনুভব করে যে বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে একটি খুব ভারী কিছু নিচে পড়ে গেছে, সাথে কাঁচ ভাঙারও আওয়াজ শুনতে পায়। ওই আওয়াজ শুধু গার্ডই শোনেনি, বরং বিল্ডিংয়ে বসবাসকারী অন্যান্য মানুষও এটি শুনেছিলেন। তারা সবাই নিজেদের ঘর থেকে বেরিয়ে নিচে চলে আসে এবং গার্ডও সেই জায়গায় পৌঁছায় যেখানে কিছু পড়ার আওয়াজ পড়েছিল। কিন্তু গার্ড এবং বিল্ডিংয়ের বসবাসকারী লোকেরা সেখানে পৌঁছানোর পর দেখতে পায় যে ওখানে কোনো জিনিস নয়, বরং একটি মেয়ে পড়ে আছে যার হাতগুলো দড়ি দিয়ে বাঁধা ছিল। তার পাশে দুজন ব্যক্তি ছিল যারা সেই মেয়েটির হাত থেকে দড়ি ছাড়ানোর চেষ্টা করছিল। মেয়েটি বিল্ডিংয়ের চতুর্থ তলায় বাস করত। প্রথমে সবাই ভেবেছিল যে ঋত্বিকা আত্মহত্যা করেছে, কিন্তু যখন পুলিশ তদন্ত শুরু করে তখন বেরিয়ে আসে যে এটি আত্মহত্যা নয়, বরং একটি খুন ছিল। এছাড়া এটি জানা যায় যে যে ব্যক্তি ঋত্বিকাকে চতুর্থ তলা থেকে ফেলে দিয়েছিল সে ছিল শুধু একটি পুতুল এবং এই খুনের মাস্টারমাইন্ড ফোনে নির্দেশ দিচ্ছিল। এই ঘটনার ভয়ানক সত্যি উত্তরপ্রদেশের পুরো অঞ্চলকে হতবাক করে দিয়েছিল। কি হয়েছিল চলুন জেনে নিই এই ভিডিওতে। ঋত্বিকা সিং গাজিয়াবাদের বাসিন্দা ছিল। তার পিতার নাম ছিল সুরেন্দ্র সিং এবং মায়ের নাম ছিল মঞ্জু সিং। ঋত্বিকার একটি ভাইও ছিল। ঋত্বিকার বাবা সুরেন্দ্র গাজিয়াবাদের একটি জুতোর ফ্যাক্টরিতে কাজ করত। ঋত্বিকা সিংয়ের বয়স ছিল 21 বছর এবং সে দেখতে খুবই সুন্দর ছিল। যেখানে যেখানে ঋত্বিকা যেত সেখানে সেখানে মানুষরা তার সৌন্দর্যের প্রশংসা করত। ঋত্বিকা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে 12 ক্লাস পাশ করার পর বিএসসিতে ভর্তি হয়েছিল। ছোটবেলা থেকেই তারা মামা বাড়িতে অনেক যেত এবং যখনই স্কুল ছুটি থাকতো ঋত্বিকা ও তার ছোট ভাই তাদের মায়ের সাথে তাদের মামা বাড়িতে বেড়াতে যেত, যেখানে আশেপাশের লোকেরাও ঋত্বিকাকে ভালোভাবে চিনত। তার মামা বাড়ির পাশেই আকাশ গৌতম নামে একটি ছেলে বাস করত। যেহেতু ঋত্বিকা খুব সুন্দর ছিল, তাই আকাশ তার প্রতি একটু আবেগপূর্ণ হয়ে পড়ে। যেমন যেমন ঋত্বিকা এবং আকাশ বড় হচ্ছিল তেমন তেমন আকাশের প্রেম বাড়তে থাকে। যদিও ঋত্বিকা তাকে শুধুমাত্র বন্ধু হিসেবে মনে করত, কিন্তু 2014 সালে ঋত্বিকা যখন ফেজিওবাদে তার মামা বাড়িতে গিয়েছিল তখন আকাশ ঋত্বিকাকে প্রপোজ করে। তবে ঋত্বিকা তার প্রপোজ প্রত্যাখ্যান করে দেয়। কিন্তু আকাশ তো ঋত্বিকার প্রেমে পাগল হয়ে গেছিল। সে ঋত্বিকাকে অনুরোধ করতে থাকে। ঋত্বিকা যেখানে যেখানে যেত আকাশ সেখানে সেখানে পৌঁছে যেত। এই সময়টা সে ঋত্বিকাকে অনেকবার প্রপোজ করে, কিন্তু ঋত্বিকা তার সব প্রপোজই প্রত্যাখ্যান করে দেয়। এরপর একদিন যখন ঋত্বিকা তার বাড়িতে একা ছিল, হঠাৎ আকাশ তার বাড়িতে ঢুকে ঋত্বিকাকে অপহরণ করে নিয়ে যায়। কিন্তু সেখানে আকাশ ঋত্বিকার সাথে যা করেছে তা সম্পর্কে আপনি কখনো ভাবতেই পারবেন না। এদিকে ঋত্বিকার পরিবারের সদস্যরা পুলিশের কাছে রিপোর্ট করেন এবং তাদের মেয়েকে আকাশ গৌতম অপহরণ করেছে এরকম কমপ্লেন করে। পুলিশও তাদের ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু আকাশ এবং ঋত্বিকার সম্পর্কে কিছুই জানা যায় না। তবে ঘটনার 7 দিন পরে ঋত্বিকা হঠাৎ করে নিজের বাড়িতে ফিরে আসে এবং বাড়ি এসে সে যা বলে তা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায়। ঋত্বিকা জানায় যে সে আকাশকে ভালোবাসে এবং সে এখন আকাশকেই বিয়ে করবে। তবে তার এই আকাশের প্রতি প্রেম ও ভালোবাসা তার জীবনে যে কত বড় বিপর্যয় আনতে চলেছে সে সম্পর্কে তার কোনো জ্ঞানই ছিল না। আসলে অপহরণের পর আকাশ ঋত্বিকাকে একটি নির্জন স্থানে নিয়ে গেছিল। সেখানে সে ঋত্বিকাকে বোঝায় যে সে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং সে তার সাথে বিয়ে করতে চায়। আকাশ প্রতিশ্রুতি দেয় যে সে ঋত্বিকাকে সর্বদা সুখী রাখবে। তবে ঋত্বিকা তাকে বারবার না করে দেয় এবং বলে, আমার পরিবার কখনোই তোমার সাথে আমার বিয়ে মেনে নেবে না, কারণ তুমি বেশি পড়াশোনা করনি এবং তুমি কোনো ভালো কাজও করো না। তখন আকাশ ঋত্বিকাকে জানায় যে সে কয়দিন আগে রেলওয়ের একটি পরীক্ষায় পাশ করেছে এবং খুব তাড়াতাড়ি তার জয়েন্ট হবে।
তার মানে খুব তাড়াতাড়ি সে একটি রেলওয়ে চাকরি পেয়ে যাবে। ঋত্বিকা 7 দিন যাবৎ আকাশের সাথেই ছিল এবং তাকে অপহরণ করা হয়েছিল, কিন্তু সে ঋত্বিকার সাথে কোনো নোংরা ব্যবহার করেনি। ঋত্বিকা বিশ্বাস করতে শুরু করে যে আকাশ তাকে সত্যিকারের ভালোবাসে, কারণ যদি সে তাকে ভালো না বাসতো তবে সে ইতিমধ্যে তার সম্মান নষ্ট করে ফেলত। এইভাবে ঋত্বিকা আকাশের কথাগুলোকে বিশ্বাস করতে শুরু করে। এরপর আকাশ এবং ঋত্বিকা ফিরে আসে, কিন্তু যখন তারা গাজিয়াবাদে পৌঁছায় পুলিশ আকাশকে গ্রেপ্তার করে ফেলে। তবে ঋত্বিকা পুলিশকে জানায় যে তাকে অপহরণ করা হয়নি, বরং সে নিজের ইচ্ছাতেই আকাশের সাথে গিয়েছিল। শেষমেশ ঋত্বিকার কথার উপর ভিত্তি করে পুলিশ আকাশকে ছেড়ে দেয়। কিছুদিন পর ঋত্বিকা তার বাবা মাকে বলে যে সে আকাশকে বিয়ে করবে, কিন্তু ঋত্বিকার পরিবার এ বিয়ে একেবারে মেনে নেয় না। তারা তাদের মেয়েকে বোঝায় যে আকাশ ভালো ছেলে নয়, সে ছোটোখাটো বিষয়ে রেগে যায়, তার চেহারা গুন্ডাদের মতো এবং সে কোনো কাজও করে না, তাই তার সাথে ঋত্বিকার বিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু ঋত্বিকা জানায় যে আকাশ একটি পরীক্ষায় পাশ করেছে এবং শীঘ্রই সে রেলওয়েতে একটি চাকরি পাবে। আসলে আকাশ ঋত্বিকার মস্তিষ্কে এমনভাবে কাজ করেছে যে এখন সে নিজের পরিবারের বিপক্ষে গিয়ে আকাশের সাথে বিয়ে করতে চায় এবং এই কারণেই ঋত্বিকার পরিবার বাধ্য হয়ে যায়। 2014 সালে ঋত্বিকা এবং আকাশ গৌতমের বিয়ে হয়ে যায়। এরপর তারা গাজিয়াবাদে বসবাস করতে শুরু করে। ঋত্বিকা তখন বিএসসি শেষ করে একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করতে শুরু করেছিল এবং আকাশ রেলওয়েতে একটি ক্লার্কের চাকরি করতে শুরু করে। তবে আকাশ অফিস থেকে ফিরে আসার পরেও ল্যাপটপে কাজ করত, যা ঋত্বিকার কাছে কিছুটা অদ্ভুত মনে হতো, কারণ ঋত্বিকা জানতো যে আকাশ রেলওয়ের লোয়ার ডিভিশনের ক্লার্ক ছিল। তাহলে এত বেশি পরিশ্রম কেন করত? সত্যি জানার জন্য একদিন ঋত্বিকা আকাশের পিছু নিতে শুরু করে এবং দেখলো যে আকাশ আসলে চাকরি করতে যেত না, বরং কাপড়ের দোকানে বসে চা খেত। অর্থাৎ আকাশ গৌতম বেকার ছিল। ঋত্বিকা তখন বুঝতে পারলো যে আকাশ তার সাথে প্রতারিত করেছে, তাকে মিথ্যে বলেছে যে সে রেলওয়েতে চাকরি করে, কিন্তু আসলে সে কাজ করছিল না। এখন ঋত্বিকা এই কথা তার পরিবারের কাউকে বলতে পারছিল না, কারণ সে নিজের ইচ্ছাতেই এই বিয়েটি করেছিল। এরপর আকাশ যখন তার সমস্ত টাকা শেষ করে দেয় তখন সে ঋত্বিকার কাছ থেকে টাকা চাইতে শুরু করে এবং ঋত্বিকাকেও মারধর করতে শুরু করে। এখন ঋত্বিকা আস্তে আস্তে বুঝতে শুরু করে যে আকাশের সাথে তার বিয়ে করা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। একদিন আকাশ ঋত্বিকার স্কুলে গিয়ে তার চুল ধরে টানতে টানতে বাড়ি নিয়ে এসেছিল। যখন ঋত্বিকা ভীষণ বিরক্ত হয়ে আকাশকে বলেই ফেলেছিল যে সে তার কাছ থেকে ডিভোর্স চায়, তখন আকাশ ঋত্বিকাকে খুনের পরিকল্পনা করতে শুরু করে। আকাশ একদিন তার ভাই এবং ভগ্নিপতিকে ডেকে নিয়ে আসে, তাদের সাথে মিলে ঋত্বিকাকে জীবন্ত পুড়িয়ে দেয়। তবে ঋত্বিকা সেদিন আগেই তার মাকে ডেকে নিয়ে এসেছিল, তাই ঋত্বিকার পরিবারের লোক তাকে কোনো রকমে বাঁচিয়ে ফেলে। তবে এই ঘটনায় ঋত্বিকার একটি পা পুরোপুরি পুড়ে যায়। এরপর ঋত্বিকা তার বাড়ি ছেড়ে চলে আসে। বারংবার সে বাড়ি বদলাতে থাকে, বিভিন্ন জায়গায় বসবাস করতে থাকে যাতে আকাশ তাকে খুঁজে না পায়। তারপর একদিন ঋত্বিকার স্কুল মালিক বিপুল আগরওয়াল, যে কিনা ঋত্বিকাকে অনেকবার মারধর খেতে দেখেছিল, সে ঋত্বিকাকে তার বাড়িতে থাকার জন্য বলে। বিপুল ঋত্বিকাকে জানায় যে তার বিয়ে হয়েছে কিন্তু তার পারিবারিক জীবন ভালো হচ্ছে না, তাই সে তার স্ত্রী থেকে আলাদা থাকে। এরপর বিপুল এবং ঋত্বিকার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, যার কারণে ঋত্বিকা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শুরু করে এবং এইভাবে বিয়ের 2 বছর পর অর্থাৎ 2016 সালে ঋত্বিকা ফিরোজাবাদেই চলে আসে। বিপুল আগরওয়ালের কাছে চলে আসার পর ঋত্বিকা এবং বিপুল একটি ফ্ল্যাটে থাকতে শুরু করে। কিছু সময়ের জন্য ঋত্বিকা সেখানে নিরাপদভাবে থাকতে শুরু করে, তবে তার এই ভয় ছিল যে আকাশ তাকে খুঁজে ফিরোজাবাদে চলে আসবে। তাই বিপুল এবং ঋত্বিকা সিদ্ধান্ত নেয় যে তারা ফিরোজাবাদ ছেড়ে আগ্রায় চলে যাবেন। তারপর তারা আগ্রার ওমশ্রী প্লাটিনাম সোসাইটিতে একটি ফ্ল্যাট ভাড়া করে। এই সোসাইটিতে বেশি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ছিল, তাও তারা নিরাপত্তা গার্ডকে বিশেষভাবে বলেছিলেন যে যতক্ষণ না ঋত্বিকার ফোন না আসে ততক্ষণ পর্যন্ত ফ্ল্যাটে কাউকে প্রবেশ করতে দিতে না। ঋত্বিকা তার শিক্ষকতা চাকরিও ছেড়ে দেয়। তারপর বিপুল এবং ঋত্বিকা একসাথে থাকতে শুরু করে। আকাশও তাদেরকে ভুলে গিয়েছিল, তবে হঠাৎ একদিন সবকিছু বদলে যায়।
যখন ঋত্বিকার ইনস্টাগ্রামের কিছু পোস্ট ভাইরাল হয়ে যায়, যা আকাশ এবং তার সঙ্গীদের বিরক্ত করতে শুরু করে। অন্যদিকে আকাশ গৌতম ঋত্বিকাকে খুঁজে বেড়াচ্ছিল। অনেক চেষ্টা করার পর আকাশ জানতে পারে যে ঋত্বিকা আগ্রার ওমশ্রী প্ল্যাটিনাম সোসাইটি ফ্ল্যাট নম্বর 404-এ থাকে। ওই সোসাইটিতে নিরাপত্তা ব্যবস্থা খুব শক্ত ছিল। আকাশ জানতো যে সেখানে প্রবেশ করা এতটা সহজ নয়। তাই 20 জুন, ওই ঘটনার 4 দিন আগে, আকাশ এবং তার বন্ধু অনিল ধর ওমশ্রী অ্যাপার্টমেন্টে পৌঁছায়। সেখানে গিয়ে আকাশ নিরাপত্তা গার্ডকে বলে যে তারা একটি ফ্ল্যাট কিনতে এসেছে, কিন্তু আসলে সে এখানে এসেছিল দেখাশোনা করতে। সে ঋত্বিকার ফ্ল্যাটে প্রবেশ করতে পারে না ঠিকই, তবে তার এই ধারণা হয়ে গিয়েছিল যে যদি ঋত্বিকাকে তার ফ্ল্যাটের ব্যালকনি থেকে নিচে ফেলে দেওয়া হয় তবে তার মৃত্যু হবে। এরপর 24শে জুন 2022 আকাশ সকাল 10:30 দুটি মহিলা এবং দুটি পুরুষকে নিয়ে ওমশ্রী অ্যাপার্টমেন্ট সোসাইটিতে পৌঁছায়। ওই দুটি মহিলার মধ্যে একজনের নাম ছিল কাজল আর অন্যটির নাম ছিল কুসুম। তারা ছিল আকাশের বোন, আর সেই দুইজন পুরুষ ছিল আকাশের বন্ধু। আকাশ একটি ব্যাগ নিয়ে এসেছিল যার মধ্যে দই ছিল। যখন সিকিউরিটি গার্ড তাদের কাছে জানতে চায় তারা কোন ফ্ল্যাটে যাবে, আকাশ গার্ডকে মিথ্যে বলে যে ফ্ল্যাট নাম্বার 601-এ যেতে চায়। আসলে তাদের সাথে ওই মহিলা এবং বন্ধুদের আনার আরেকটি কারণ ছিল, যাতে গার্ডের কাছে এটি সাধারণ পরিবার হিসাবে মেনে নেয়, এবং তাই সত্যি ঘটেছিল। এরপর গার্ড তাদেরকে ভিতরে ঢুকতে দেয়। আকাশ ওই দুই মহিলাকে সামনে রেখে ঋত্বিকার দরজা খুলতে বলে, আর ঋত্বিকা মহিলা দুটিকে দেখে দরজা খোলে। দরজা খোলার সাথে সাথে ওই 5 জন প্রবেশ করে এবং ঋত্বিকা আর বিপুলকে মারধর করতে শুরু করে। তারপর বিপুলকে জোরজবস্তি বেঁধে ফেলে, তাকে দড়িতে বেঁধে বাথরুমের মধ্যে আটকে রেখে দেয় আকাশ। এই ঘটনার চলাকালীন আকাশ বারংবার প্রায় 1 মিনিটে 8 বার একজনের সাথে ফোনে কথা বলছিল। প্রতিটি ঘটনার বর্ণনা আকাশ ফোনে কাউকে দিচ্ছিল। এমন মনে হচ্ছিল যে এটি আকাশ নয়, অন্য কেউ ফোনের মাধ্যমে আকাশকে দিয়ে করাচ্ছিল। আকাশ বারংবার ঋত্বিকাকে সাথে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু ঋত্বিকা সাথে যেতে চায় না। আকাশের এই মারধর দেখে তার বন্ধুরা অবাক হয়ে যায়, কারণ তার বন্ধুদেরকে আকাশ বলে নিয়ে এসেছিল যে সে শুধুমাত্র ঋত্বিকার সাথে কথা বলতে চায়। যখন চিৎকার চেঁচামেচি চলছিল, আকাশ একটি ওড়না দিয়ে ঋত্বিকার গলায় প্যাঁচ দিয়ে দেয় যাতে তার মুখ দিয়ে আওয়াজ না বের হয়। এরপরেও আকাশের কথা না শোনায় ঋত্বিকাকে টানতে টানতে জানলার পাশে নিয়ে আসে। এত জোরে আঘাত করে যে কাঁচ ভেঙে সে নিচে পড়ে যায়। 4 তলা থেকে পড়ে যাওয়ার সাথে সাথেই ঋত্বিকার মৃত্যু ঘটে। এরপর আকাশ ঋত্বিকার মৃতদেহের কাছে এসে তার হাত থেকে দড়িটি খুলতে শুরু করে, কিন্তু ততক্ষণে বিপুল বাথরুমের জানলা ভেঙে চিৎকার করতে শুরু করে, প্রতিবেশীদের ডাকতে শুরু করে। আওয়াজ শুনে সিকিউরিটি গার্ড তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দেয় এবং সবাই আটকা পড়ে যায়। এর মধ্যেও 2 জন পালাতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং 3 জন অভিযুক্ত আকাশ গৌতম, কুসুম এবং কাজলকে গ্রেপ্তার করে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে এই রহস্যের আসল খুনি কে, যে সবকিছু মোবাইলে বসে পরিকল্পনা করছিল। এমনকি পুলিশ তার সম্পর্কে কিছুই জানতো না। পুলিশ সেই মাস্টারমাইন্ডের কাছে পৌঁছানোর একটি লিংক খুঁজে পায়, এবং সেই লিংক আসলে ছিল একটি বাইক, যা দিয়ে আকাশ ঋত্বিকাকে হত্যা করতে এসেছিল। যখন সেই বাইকের নাম্বার প্লেটটি ট্র্যাক করা হয়েছিল, সেই বাইকটি আকাশ নামে একটি ব্যক্তির ছিল। কয়েকদিন আগে আকাশ এই বাইক নিয়ে ঋত্বিকার ফ্ল্যাটে এসেছিল তাকে খুঁজে বের করতে। আকাশের মোবাইল ফোন ট্র্যাক করেই ওই মাস্টারমাইন্ড সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়, এবং সেটা জানলে পরে আপনি অবাক হয়ে যাবেন। বাইক মালিক অনিল ধরের বোন দীপালি ছিল সেই ফোনের পিছনে। দীপালি একজন পেশায় ডাক্তার ছিল, যিনি ছিল বিপুল আগরওয়ালের স্ত্রী। যখন তিনি জানতে পারেন বিপুল এবং ঋত্বিকার সম্পর্কের কথা, তিনি ঋত্বিকাকে হত্যা করার পরিকল্পনা করছিল, এবং তিনি জানতে পারে আকাশই পারবে এই কাজ করতে। তিনি আকাশকে 10 লক্ষ টাকা পর্যন্ত দেয় এই কাজ করার জন্য। এর মানে নিজের স্ত্রীকে মারার জন্য 10 লাখ টাকা পর্যন্ত পেয়েছিল আকাশ। কিন্তু ঋত্বিকার মা বাবার অনেক চেষ্টা সত্ত্বেও পুলিশ দীপালিকে গ্রেপ্তার করছিল না। একদিন আদালতের সামনে ঋত্বিকার মা এবং বাবার উপর হামলা করা হয়, এবং তাদের হুমকি দেওয়া হয় যে যদি কিনা তারা মামলাটা প্রত্যাখ্যান না করে তাহলে তাদেরও অবস্থা তার মেয়ের মতো হবে। তবে মিডিয়ার চাপের কারণে দীপালি এবং তার পরিবারের সদস্য যারা এই অপরাধের ষড়যন্ত্র জড়িত ছিল
তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে তাদের আদালতে হাজির করা হয়, যেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়েছিল। তবে এই মামলাটি এখনো আদালতে চলছে এবং অভিযুক্তরা এখনো শাস্তি পায়নি। এই ঘটনাটি বর্ণনা করার উদ্দেশ্য কাউকে আঘাত করা না বা কাউকে কষ্ট দেওয়া নয়, বরং তোমাদের জাগিয়ে তোলা এবং সতর্ক করা। আমাদের বিনোদন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন যে তাদের কী শাস্তি হওয়া উচিত। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।